ঝিরি ঝিরি বৃষ্টিতে গাড়িটা এগিয়ে চলেছে। সূর্য পড়লে সেই শব্দটি শোনা যায় এমন এমন নীরবতা যাকে বলে পিন অফ সাইলেন্ট। গাড়িতে পুরোটা সময় ওরা কেউ কোনো কথা বলে না। মারিসা জানালার কাছে বসে বাইরে তাকিয়ে থাকে। নিনিতা ঘুমে আচ্ছন্ন, বোঝা যাচ্ছে ওর শরীর ভালো নয়, নয়তো এতক্ষণে মারিসাকে এটা ওটা জিজ্ঞেস করে পাগল করে ফেলতো। কেবল সীমান্তের সামনে বসে ধীর কিন্তু কড়া গলায় বলে, এত ইনরেসপন্সিবল কেউ হয় কি করে? রুদ্র ওর কথার কোনো গুরুত্ব না দিলে মারিসা অনিচ্ছা সত্ত্বেও বলে, সরি, আমার ফোনে চার্জ ছিল না, তাই রেখে গিয়েছিলাম বাধ্য হয়ে, আর ওই পাঠ কিছু বুঝিনি। এতটুকু বলেও থেমে যায়। নিজের মনের উপর যেন ঝড় বয়ে যাচ্ছে, তাই আর বেশ কিছু বলে না। এদিকে ওকে নির্লিপ্তভাবে কথা বলতে দেখে সীমান্ত আর কিছু বলে না। গাড়ির কাজগুলো ঝিরিঝিরি বৃষ্টির পানিতে ঝাপসা হতে থাকে। বাংলোতে ফিরে ওরা বেলা বাড়লে রাউন্ডে চলে যায়। এদিকে নিনিতাকে আসতে না দেখে সীমান্ত ওর খোঁজ করে। গতকাল ভিজে যাওয়ায় নিনিতার একটু জ্বর বোধ হয়। মারিসার নিজের মন মেজাজ ভালো না থাকায় ও নিজেও কারোর সাথে কথা বলে না। নিনিতার অসুস্থতার কথা জেনে ওর বাকি কাজটুকু সীমান্ত নিজেই করার সিদ্ধান্ত নেয়। রাত 10টায় গাড়ি ছাড়ার সিদ্ধান্ত হয়, কারণ আজ সম্পূর্ণ শেষ করে সবার তৈরি হতে এমনিতেও রাত হবে। আর ভারী বর্ষণে অনেক জায়গায় বন্যা হয়েছে, তাই রাত হলেও সবাই আজকের মধ্যেই ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। যেহেতু দুপুরের পর আর বৃষ্টির দেখা মেলেনি, তবে গুড়গুড় মেঘের গর্জনার শীতল হাওয়া বর্ষার উপস্থিতি টের পাইয়ে দিচ্ছিল ক্রমাগত, নয়তো ওরাও এখানে আটকে যেতে পারে। এমনিতেই ওরা 3 দিন বেশি কাটিয়েছে, তাই আর সময় নেওয়া যাবে না, তাই আজই রওনা করতে হবে। বর্ষার শেষ বৃষ্টি যেন সব ডুবিয়ে দিয়ে যাচ্ছে। সবাই কাজ কমপ্লিট করে বিকেলে বাংলোতে ফিরে আর যাবার প্রস্তুতি নিতে শুরু করে। জ্বরে কাহিল হয়ে নিনিতা যেন নিস্তেজ হয়ে যায়। মারিসা ওরা নিজের সবকিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। তবে সবকিছু মিলিয়ে মারিসা নিজেরও শরীর আর মন কোনোটাই ভালো লাগে না। সবাই ফিরলেও সন্ধ্যার পরেও রৌদ্রে দেখা মেলে না। ওকে দেখতে না পেয়ে এবার সীমান্ত মারাত্মক খেপে যায়। বসার ঘরে দরজার সামনে দাঁড়িয়ে দুজন কথা বলতে থাকে। সীমান্ত প্রিন্সকে বলে, রাত 8টা বাজে, কোথায় তোরা বন্ধু? ও তো বলেছিল চলে আসবে, এখনো কেন আসছে না বুঝতে পারছি না। তুই ওকে রেখে এসছিস কেন? আমি বলেছিলাম, কিন্তু ও বললো ওর নাকি কিছু কাজ আছে, তাই এখনো তো 10টা বাজেনি, চলে আসবে। সব কাজ শেষ হওয়ার পর আর কি কাজ থাকতে পারে? দেখ ভাই, আমি বুঝতে পারছি তোর রাগ করারও যথেষ্ট কারণ আছে, কিন্তু ও যথেষ্ট রেসপন্সিবল। সেটা তো গতকালই দেখছি। তাচ্ছিল্যের স্বরে বলে সীমান্ত। অ্যাটলিস্ট ফোন করে দেখ, নাকি গতকালের মতন? আরে না, ফোন করেছি, কথাও হয়েছে, বলেছে তো আসছে। সেটা তো আরো 1.5 ঘন্টা আগে বলেছিস। কিন্তু এখন তো ফোন নট ইন রেঞ্জ বলছে, বৃষ্টিতে হয়তো টাওয়ারের সমস্যা হয়েছে। প্রায় 8:30। নিজের ব্যাগ গোছাতে গোছাতে মারিসার হঠাৎ মনে পড়ে এসেই দেখেছিল বাড়ি থেকে বেশ কিছুবার কল এসেছে ফোনে, তবে রাউন্ডের তাড়াতে আর ব্যাগ করে কথা বলার সময় হয়ে ওঠেনি। মারিসা ফোন নিয়ে কাউচে বসে পড়ে আর বর্ষাবিন নামে সেভ করা একটি নাম্বারে কল করে। ফোনটা লাউড স্পিকারে রেখে মারিসা আবার কাজ করতে শুরু করে। কয়েকবার কল হওয়ার পর ওপাশ থেকে আরেকটি মেয়ের গলা শোনা যায়। হ্যালো রিচা। হ্যাঁ বর্ষা আপি। মারিসা এদিক সেদিক কাজ করতে করতে ফোনটা পাশে রেখে কথা বলতে থাকে। কি রে, ফোন করলে ধরিস না? এই অভ্যাসটা পরিবর্তন হলো না তাই না? আরে কাল বাইরে গিয়েছিলাম, ফিরতে দেরি হয়েছিল আর ফোন রেখে গিয়েছিলাম, আর আজ কাজ শেষ, এখন সব বোঝাচ্ছি তাই ফোন করলাম। মারিসা ধীর কণ্ঠে কথা বলতে থাকে। ও, এই রাতে ফিরবি তোরা? অলরেডি 3টা দিন বেশি থাকা পড়েছে, আর এখানে বন্যা হয়ে গেলে তো। ও বুঝতে পেরেছি। আচ্ছা তুই ঠিক আছিস? গলাটা কেমন যেন লাগছে। মারিসা কাজ করতে করতে থেমে যায়। এরপর খোলা চুলগুলো দুপাশের কানের পিছনে গুজে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, কই না তো, সব ঠিক আছে, হয়তো বৃষ্টি ভেজায় ঠান্ডা লাগবে ভাব, তাই এমনটা লাগছে। বুঝেছি। আচ্ছা ওইখানে ফিরে জানাস আমাকে। বাড়ির সবাই ভালো আছে? এখানে সব ঠিক আছে, তোর এসব নিয়ে ভাবতে হবে না। তুই সাবধানে থাকিস কেমন, আর ঠিক মতো খাবার খেয়ে নিস। ওইখানে কি অনেক বৃষ্টি হচ্ছে? হ্যাঁ জানিসই তো, পাহাড়ের বৃষ্টি। তোমাদের অনেক মিস করছি বর্ষাপি। বলতে বলতেই মারিসার গলাটা কাদো কাদো হয়ে যায়, চোখগুলো কেমন যেন ভিজে আসে। আরে কাঁদছিস নাকি? ধুর পাগল, তুই তো কত বড় হয়ে গেছিস, সারা জীবন একা থাকতে চেয়েছিলে, এখন কেমন একা একাই থাকছিস। কষ্ট করে পড়াশোনা কর,
এখানে এলে তোকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে আমার মতো। তুই আমার স্ট্রং গার্ল। মারিশা নাক টেনে বলে। আচ্ছা, আমাদেরকে মিস করে কাঁদছিস নাকি মনের মানুষ কষ্ট দিয়েছে তাই এর জন্য কাঁদছিস বল তো? দূর, ভাল লাগে না এসব, বলো না তো। আমার আবার কিসের মনের মানুষ? চোখে মুখে বিরক্তি নিয়ে মারিশা নির্জীব সুরে জবাব করে। তোমাদের মিস করছি তাই বলেছি, আমার কোনো মনের মানুষ নেই। না থাকলে একটা খুঁজে নে তাড়াতাড়ি, নয়তো তোর বিয়ে কিন্তু তোর ওই বাঘিনী মায়ের হাত থেকে কেউ আটকাতে পারবে না। ওর শেষের কথাগুলো আটকে আসে মারিশা বলে। কথা বেজে বেজে আসছে। হ্যাঁ, তোর কথাও। আচ্ছা রেখে দাও, পরে কথা হবে বলে মারিশা ফোনের লাইন কেটে দেয়। ফোনের স্ক্রিনে নামটা দেখে মারিশা কিছুক্ষণের জন্য পুরনো স্মৃতিচারণ করে। দুটো কিশোরী মেয়ে খিলখিল করে হাসিতে ফেটে পড়ছিল সেদিন। হাসতে হাসতে মেয়েটি বলে, রিসাবিন নামটা সুন্দর না? কেমন জাপানিজদের মতো শোনাচ্ছে। বয়সে ছোট কিশোরী মেয়েটি উত্তর করে, মোটেও না। আজ থেকে তোকে এই নামেই ডাকবো। তাহলে তোকেও আমি বর্ষা পেলে বলে ডাকবো। আমার কোনো অসুবিধা নেই। বলে দুটো মেয়ে হাসতে থাকে। হঠাৎই একটা বড়সড় ধমকে দুজনের হাসি নিস্তেজ হয়ে যায়। একদম চুপ, এত জোরে কে হাসে? এত হাসির কি আছে? বয়সে বড় মেয়েটি বলে, না, আমরা তো এমনি। কি এমনি? হ্যাঁ, মেয়েদের এত জোরে হাসতে নেই। ক্ষিপ্র কণ্ঠে বলে মহিলাটি চলে যায়। বয়সে বড় মেয়েটির কষ্ট হলেও ছোট মেয়েটি একটা চাপার আগে ওর বড় বোনের দিকে তাকিয়েছিল সেদিন। যেন নিজের আপন কাউকে কেউ কষ্ট দিচ্ছে সেটা মেনে নিতে কিশোরী মেয়েটির বড্ড রাগ হচ্ছিল। মারিশা মারিশা থমকে যাওয়া গলার ডাকে মারিশার ভাবনা ভাঙে। হাতের ফোনের দিকে এতক্ষণ তাকিয়ে এসব ভাবছিল মারিশা। নিনিতার দিকে তাকিয়ে হাতের ফোনটা রেখে ব্যস্ত হয়ে বলে, কি হয়েছে? খারাপ লাগছে? আমাকে একটু পানি খাওয়াবি? অনেক তেষ্টা পেয়েছে। ঠিক আছে, আমি এখন নিয়ে আসছি। বাইরে পানি নিতে আসে মারিশা প্রিন্স আর সীমান্তের কথা শুনতে পায়। ওদের কথা শুনেও বুঝতে পারে যে রৌদ্র এখনো ফেরেনি। না চাইতেও মারিশার চিন্তা হতে থাকে ওকে নিয়ে। একে তো বৃষ্টি, রাস্তার অবস্থাও ভালো না, এর মধ্যে ও কোথায় আছে? আর এখানে ওর কি এমন কাজ থাকতে পারে? এইসব ভেবে মারিশা পরক্ষণেই নিজেকে বলে, তাতে আমার কি? আমি কেন ভাবছি ওকে নিয়ে? মারিশা ঘরে যেতে নিলে রৌদ্র বাংলোতে ঢুকে আর সামনেই প্রিন্স আর সীমান্তকে দেখে দাঁড়িয়ে যায়। ওকে আসতে দেখে মারিশা ঘরে না ঢুকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে আর ওদের কথা শুনতে থাকে। সীমান্ত দাঁত কিরমিরিয়ে ওর দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার তোমার, কোথায় ছিলে? আমি তো প্রিন্সকে বলে গিয়েছিলাম আমার একটু কাজ ছিল। আজ শেষ দিন, তোমার কি এমন কাজ ছিল? একটু চুপ করে থেকে বলে, বাকি ছিল কিছু কাজ। কি কাজ ছিল যার জন্য এতটা সময় বাইরে থাকতে হয়েছে? আমার যেটুকু এরিয়া বেশি ছিল সেখানে ছিলাম, ওটা কভার করতে সময় লেগেছে। সীমান্ত ওর দিকে সন্দেহজনক ভাবে তাকিয়ে থাকে। বোঝাই যাচ্ছে ওর এক লাইনের কৈফিয়তেও মোটেই সন্তুষ্ট নয়। রৌদ্র বলে, আর কিছু? আমার এখনো প্যাক করা বাকি। নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে। না, সীমান্ত কিছু না। চোখ ঘুরিয়ে বলে। রৌদ্র ঘরের দিকে যায়। ওকে আসতে দেখে মারিশা আগেই ঘরে ঢুকে পড়ে। সীমান্ত প্রিন্সের দিকে তাকিয়ে থাকে। প্রিন্স বিহবল দৃষ্টিতে বলে, কি হয়েছে? না, কিছু না। ও যা বললো তার মানে ও সত্যি বলছে? তবে কি মিথ্যে বলছে? ওর মতো একটা ছেলে যেখানে সবার কাজ শেষ আর তোর মনে হয় ও লাস্ট মোমেন্ট পর্যন্ত কাজ বাকি থাকবে? ওর কথায় প্রিন্সেরও ব্যাপারটা খটকা লাগে। আসলেই তো ওর তো কাজ বাকি থাকার কথা নয়, আর ও তো কাজ বেশি করেছে প্রথম থেকে। এক্স্যাক্টলি। তার মানে ও যা বললো তা সত্যি না? মেবি অর মেবি নট। তুই সত্যি জানিস না ও কোথায় গেছে? আরে আমি কি করে জানবো? সেটা তো, যদি কাজের জায়গাতে যাই তাহলে তো কি বলে গেল না কেন? তাও ঠিক, কিন্তু আমার মনে হয় আমরা বেশি ভাবছি। হয়তো এরিয়া বাকি ছিল, সেখানেই গিয়েছে। তাছাড়া আর কোথায় বা যাবে? সামথিং ইজ ফিনিশ। 10:30টায় সবাই বেরিয়ে পড়ে। প্রায় 11টার গাড়ি গন্তব্যের দিকে রওনা দেয়। প্রায় 11টায় গাড়ি গন্তব্যের দিকে রওনা হয়। একরকম বৈরী আবহাওয়ার প্রতিকূলে ওদের যাত্রা শুরু হয়। নিনিতা মারিশার কাঁধে মাথা রেখে ঘুমায়। মারিশা একবার কপালে হাত রেখে দেখে ওর অনেক জ্বর। এদিকে বৃষ্টি, হালকা বাতাস আর অন্ধকারে গাড়ি চালানো যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায়। মারিশা কেবল সেসব কথাই ভাবতে থাকে। ও কিভাবে কোনো উত্তর দিল না। হয়তো মনে মনে কোথাও না কোথাও মারিশা ভেবেছিল যে রৌদ্র ওকে পছন্দ করে, কিন্তু ও যে কতটা ভুল সেটা বুঝতে কি খুব দেরি হয়ে গেল। এসব ভাবতে ভাবতে মারিশার চোখের কোণে পানি গাল বেয়ে পড়ে। গাড়ির লাইট অফ। অনিচ্ছা সত্ত্বেও মারিশা একবার ঘুরে তাকায় আর দেখে জানালার গ্লাসে মাথায় হেলান দিয়ে রৌদ্র ঘুমাচ্ছে। ও
ওর কষ্ট যেন চারিপাশে আশ্রে পড়া বৃষ্টির মতো বাড়তে থাকে। ও সামনে তাকিয়ে হাতের উল্টো পিঠে গালের নিচ আর চোখ নাক মোছে। এরই মধ্যে আচমকা আওয়াজে গাড়ি প্রচন্ড জোরে ছাকি দিয়ে থেমে যায় আর এক পাশ নিচু হয়ে যায়। সবাই ঘুম থেকে চমকে ওঠে। প্রচন্ড জোরে ধাক্কা দেওয়ায় নিচু হয়ে যাওয়া জানালার কাছে বসে থাকা সবাই কিছুটা আঘাত পায়। একই সাথে রৌদ্র কাঁধে আর সীমান্ত হাতে ব্যথা পায়। সবাই খুব ভয় পেয়ে যায় আর দ্রুত গাড়ির সব লাইট জ্বেলে দেয়। ছেলেরা হকচকিয়ে নিচে নেমে দেখে রাস্তার একপাশে পানির গর্ত হয়ে যাওয়ায় সেখানে গাড়ির চাকা ডেবে গেছে। সবাই নিজেদের মধ্যে বলতে থাকে, এবার কি হবে, সামনের গাড়ি তো চলে গেছে। ড্রাইভার বলে, গাড়ির চাকা উঠালেই হবে। ছেলেরা সবাই মিলে চাকা উঠানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কাদায় যেন তা আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে। কিছুক্ষণ চেষ্টা করেও কোনো লাভ হয় না। এরপর ড্রাইভার বলে, সবাই নামুন গাড়ি থেকে, তাহলে হয়তো ভার কিছুটা কমবে। এরপর সবাই নামতে থাকে। মারিসা নামতে নিলে সীমান্ত বলে, তুমি ওর সাথে থাকো, একজন থাকলে এমন কোনো অসুবিধা হবে না। ওর কথায় রৌদ্র নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের দিকে। মারিসা ওর কথায় তেমন কোনো গুরুত্ব না দিয়ে নির্জীব সুরে বলে, সবাই যখন নামতে পেরেছে আমার কোনো অসুবিধা নেই। নিনা অসুস্থ, ও গাড়িতে থাকলেই হবে। এরপর মেয়েরা পাশে সরে দাঁড়ালে বাকি ছেলেরা মিলে জোরে চেষ্টা করাতে প্রায় 15 মিনিট পর একটু একটু করে চাকা উপরের দিকে উঠানো সম্ভব হয়। এরপর আরো কিছু সময় কেটে যায় ড্রাইভারের চাকা টাইট করাতে। বৃষ্টিতে সবাই ছাতা নিয়ে এদিক ওদিক দাঁড়িয়ে রয়েছে। মারিসা ছাতা হাতে নিজের মতো জড়সড় হয়ে একাই দাঁড়িয়ে থাকে গাড়ি থেকে একটু দূরে। আর তার দৃষ্টি নিবদ্ধ আশেপাশের অন্ধকারে ছোট ছোট লণ্ঠনের আলোয় অদূরে দাঁড়িয়ে থাকা নিস্তব্ধ বাড়িগুলোর দিকে। রৌদ্রের ফোনে কয়েকবার কল আসছিল, কিন্তু প্রতিবারই রৌদ্র সেটা কেটে দেয়। সীমান্ত প্রিন্সের সাথে কথা বলছিল। ড্যাম ইট, এটা এখনই খারাপ হচ্ছিল। প্রিন্স জিজ্ঞেস করে, তোর রেসারের সাথে কথা হয়েছিল? হয়েছে বলে সীমান্ত ঘাড় ঘুরিয়ে রৌদ্রের দিকে তাকায়, যেখানে রৌদ্র ছাতা হাতে গাড়ির পিছনের অংশের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল আর বারবার ফোনে আসা কলটা কেটে দিচ্ছিল। আধ ঘন্টা বাদে ড্রাইভার চাকা টাইট করে আবার গাড়ি স্টার্ট করে। বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে থাকায় সবাই কিছুটা ভিজে যায়। এবার সবাই আবারও যে যার মতো গাড়িতে উঠে পড়ে। ভোর 5:30টায় গাড়ি ভার্সিটিতে পৌঁছায়। সবাই সবার জিনিসপত্র নামিয়ে যে যার বাড়ির দিকে যেতে লাগে, কিন্তু সমস্যা হয় নিনিতাকে নিয়ে। ও এই অবস্থায় একা কি করে যাবে? মারিসা যেতে চাইলে ও জ্বরের ঘুরে বলে, তার দরকার হবে না, আমি একা যেতে পারবো। ওর কথাগুলো ওর শরীরের মতোই নিস্তেজ শোনাচ্ছিল। মারিসা বলে, কি যে করি, আমি তো বাড়িও চিনি না। তুই বলে দিতে পারবি? তাহলে চল দিয়ে আসি তোকে। আর নয়তো বাড়িতে ফোন করি, নাম্বারটা বলতে পারবি? নিনিতা যেন কথা বলতে চাইলেও পারছিল না। সীমান্ত এগিয়ে এলে মারিসা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সীমান্ত বলে, তুমি ফিরে যাও, ওকে আমি নিয়ে আসছি। রৌদ্র নিজের ব্যাগ নামিয়ে একটু সময় দাঁড়ায়। পরক্ষণেই ওদেরকে একসাথে দেখে ব্যাগটা কাঁধে নিয়ে চলে যায়। না মানে আপনি কি করে? ট্যুরে আগে তোমার একটা ফর্ম পূরণ করছিলাম, মনে আছে? সেখানে সবার বাড়ি ঠিকানা দেওয়া আছে, আর সেটা আমাদের কাছেই সাথে রেখেছি আমরা। ওর বাড়ির ফোন নাম্বার দেওয়া আছে ওখানে। ও আচ্ছা, তাহলে আমাকে বলুন, আমি দিয়ে আসি ওকে। তুমি নিজেও তো টায়ার্ড। একটু থেমে সীমান্ত আবার বলে, তোমার চোখগুলো ফুলে আসছে। ওর কথায় মারিসা ওর দিক থেকে চোখ সরিয়ে নেয়। সীমান্ত বলে, আর তুমি চিনবে না, যাও বাড়িতে গিয়ে রেস্ট করো, বাকিটা আমি সামলে নেব। ওকে ধন্যবাদ, তবে আপনিও তো টায়ার্ড। মারিসা শ্রান্ত গলায় মুখ ভার করে কথা বলতে থাকে। অনেকে, তবে এই অবধি আমার দায়িত্ব, এরপর আমি ফ্রি। মারিসা ওর কথায় মুখটাকে কিছুটা স্বাভাবিক করে। আপনি সত্যি অনেক রেসপন্সিবিলিটি। তবে আমাকে জানাবেন ওকে বাড়ি পৌঁছে দেওয়ার পরে। কি করে জানাবো? তোমার ফোন নাম্বার তো আমার কাছে নেই। কেন? ওই ফর্মেই তো আছে। অলরাইট। কিছুটা মাথা চুলকে বলল, ঠিক আছে, যাও, তুমি সাবধানে যাও। মারিসা মনমরা চোখে আশেপাশে চেয়ে দেখলো কোথাও রৌদ্র নেই। সে নিজের ব্যাগ নামিয়ে গাড়ির দিকে যায়। ঘরের সামনে এসে মারিসা মূল ফটক খোলা অবস্থায় দেখতে পায়। বুঝতে পারে রৌদ্র অনেক আগেই চলে এসেছে। আস্তে আস্তে মারিসা নিজের ঘরের দিকে যায়, গিয়ে এই দরজাটা আটকে দেয় আর ব্যাগপত্র সব ফেলে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে তার চোখের নিষ্প্রভ জলগুলো ফেলতে লাগে। চেপে রাখা কান্না যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসে। আমি আর কোনোদিনও তোমাকে নিয়ে ভাববো না, কোনোদিনও না, কোনোদিনও না। নিজেই নিজেকে বলতে থাকে, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। আজকের পর আমরা এক বাড়িতে থাকলেও আমাদের দেখা হবে না। আমি তোমার সামনে আর কখনোই যাব না। তোমাকে আর বিরক্ত নিয়ে আমাকে দেখতে হবে না। আমি কি করে ভাবলাম আমাকে তোমার মতো একটা ছেলে ভালোবাসবে, নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে? কি করে ভাবলাম আমি?
অ্যাটলিস্ট একটা উত্তর তো দিতে পারতো, হ্যাঁ বা না? অভিমানের সুরে নিজেই নিজেকে এসব বলে মারিসা প্রচন্ড কাঁদতে থাকে। এভাবে কেঁদে কখন যেন মারিসা গভীর ঘুমে আচ্ছন্ন হয়। ফার্মের ঠিকানা অনুযায়ী সীমান্ত নিনিতাকে গাড়িতে করে নিয়ে যেতে থাকে। শুনশান শীতল ভোরে গাড়িটা এগিয়ে চলেছে সীমান্তের বলে দেওয়া ঠিকানা অনুযায়ী। ব্যাক সিটে সীমান্তের পাশে অসুস্থ নিনিতা ঘুমিয়ে বারবার সামনের দিকে ঝুঁকে পড়ছিল, যেটা সীমান্তের দৃষ্টিগোচর হয়। সীমান্ত একটু একটু করে হাত এগিয়ে নিয়ে নিনিতাকে ঝুঁকে পড়ে মাথাটা ঠিক করে দেওয়ার চেষ্টা করতেই নিনিতা নিজের অজান্তেই সীমান্তের কাঁধে মাথা এলিয়ে দেয়। সীমান্তের বলিষ্ঠ কাঁধে নিনিতা জ্বরের ঘোরে খুব ভালোভাবে জায়গা করে নেয়। অপ্রত্যাশিত কাণ্ডে সীমান্তকে দেখে মনে হচ্ছিল যেন ওর হৃদয় স্পন্দন কিছুক্ষণের জন্য থমকে গেছে। ও নিজের হাঁটুর উপরে রাখা হাতটা শক্ত করে মুঠো করে নেয়। নিনিতার দিকে তাকিয়ে সীমান্ত একটু শুষ্ক ঢোক গিলে হাত দিয়ে ওকে সরিয়ে দিতে চাইলে হঠাৎ গাড়ির চাকা হোঁচট খায় আর গাড়ি ঝাঁকি দিতেই নিনিতা সীমান্তের কাঁধ থেকে ঢলে পড়তে নেওয়ার উপক্রম হতেই সীমান্ত শক্ত হাতে ওর গালে হাত রেখে আবার ওকে নিজের কাঁধে জায়গা করে দেয়। ওর গালে হাত রাখায় বাইরে থেকে নিনিতার শরীরের তাপমাত্রা টের পাওয়া যায়। সীমান্ত বুঝতে পারে জ্বরটা প্রচন্ড। সীমান্ত ড্রাইভারকে ঠান্ডা গলায় বলে, আপনি আসতে চালান কেয়ারফুলি, আমাদের কোনো তাড়া নেই, শি ইজ সিক। লুকিং গ্লাসের অবতল দর্পণের দিকে তাকিয়ে সীমান্ত ওনাকে বলে, আর উনি হ্যাঁ সূচক মাথা নাড়ে। সীমান্ত কিছুক্ষণ স্থির দৃষ্টিতে নিনিতার পানে তাকিয়ে থাকে। জ্বরে ফর্সা নিনিতার গাল আর চোখগুলো রক্তাভ বর্ণ ধারণ করেছে, হালকা গোলাপি অধর ফ্যাকাশে হয়ে আছে। তনু থেকে যেন এক উষ্ণ ভাব বের হচ্ছে, যা সীমান্ত স্পষ্ট টের পাচ্ছে। যেহেতু নিনিতা ওর একদম কাছে বসে ওর বলিষ্ঠ কাঁধে নিজের মাথায় নিয়ে রেখেছিল, সীমান্ত দ্রুত জানালার বাইরে তাকিয়ে নিজের দৃষ্টি ফিরিয়ে দীর্ঘশ্বাস নেয়। এরপর পাশে রাখা কালো রঙের ব্যাগ থেকে একটা ফাইল বের করে, যেখানে শুধুমাত্র নিনিতার ফর্মটা আলাদা করে রাখা ছিল। সেখান থেকে ওর মায়ের নাম্বারে ফোন করে। ওদের বাড়ির সামনে এলে ওর মা বেরিয়ে আসে আর সীমান্ত নিনিতাকে গাড়িতে রেখে নেমে আসে। ও নেমে এলে নিনিতার মা এগিয়ে আসে। ওনাকে দেখে সীমান্ত কুশল বিনিময় করে বলে, নিনিতা আসলে ঘুমিয়ে পড়ছে। ও আচ্ছা, তুমি একটু কষ্ট করে নামিয়ে দাও, আমি ভিতরে নিয়ে যাচ্ছি। আসলে ওর বাবা বাড়িতে নেই। ও তো আসলে ঘুমিয়ে পড়ছে, আপনি বা ওকে কিভাবে নিয়ে যাবেন? কিছুটা আমতা আমতা করে বলে সীমান্ত এক আঙ্গুলে নিজের ভ্রু চুলকায়। তাহলে কি করি বলো তো? তুমি নামিয়ে দাও, আমিই নিয়ে যাই। আর তুমি যদি কিছু মনে না করো তাহলে ওকে ঘর অবধি নিয়ে যেতে পারবে বাবা? যেহেতু নিনিতা ইতিমধ্যে জ্বরে কাহিল, তাই নিজে থেকে গাড়ি থেকে নামা ওর জন্য অসম্ভব বললেই চলে। অগত্যা কোনো উপায় না পেয়ে সীমান্ত ওকে পাজাকুলি তুলে নেয় আর বাড়ির ভেতরে নিয়ে যায়। ওর মা বলাতে ওকে ওর বেডরুমে শুয়ে দেয়। ওদের বাড়ি দেখে বোঝা যায় নিনিতা যথেষ্ট উচ্চ মধ্যবিত্ত পরিবারের। নিনিতার মা বলে, তুমি যা করলে বাবা, কি বলে যে ধন্যবাদ দেই। এভাবে বলবেন না আন্টি। ওর বাবা বাড়িতে নেই, নয়তো উনি গিয়ে নিয়ে আসতেন। তোমাকে কত ঝামেলায় ফেললাম বাবা, কিছু মনে করো না। আসলে ও এমনই, একটু অসুস্থ হলেই একদম শরীর ছেড়ে দেয়। বাবার বড় আদরের মেয়ে কি না? কোনো ব্যাপার না, এটা আমার দায়িত্ব ছিল সবাইকে ঠিকঠাকভাবে ফিরিয়ে নিয়ে আসা। আমাকে যেতে হবে, আমি আসছি। সীমান্ত একটু অপ্রস্তুত হয়ে বলে, আরে দেখো, যাবে মানে? একটু বসো, তোমার সাথে তো পরিচয়ই হলো না। তোমাদের তো নাস্তাও হয়নি, রাতেই বৃষ্টিতে এসেছো। না না, তার কোনো দরকার নেই, বাইরে গাড়ি দাঁড়িয়ে আসছে ভার্সিটির, আমাকে যেতে হবে। ওটা তো রিজার্ভ গাড়ি, তাই না? হ্যাঁ, ওটাকে বিদায় করতে নিনিতার জন্য সাথে নিয়ে এসেছি। ঠিক আছে, অল্প সময়ের জন্য বসো। তোমার নামটাও তো জানা হয়নি। সীমান্ত শাহরিয়ার, ওদের টিম লিডার সীমান্ত। ওকে শেষ করতে না দিয়ে ভদ্র মহিলা বলে, কিছুটা অবাক হয়ে ধীর গলায় বলে, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? সেসব পরে বলছি। তুমি এতটা করলে আর আমি তোমাকে খালি মুখে যেতে দেব? সেটা হবে না। এমন মনে হচ্ছিল যেন পরিচয় পাওয়ার পর আর সীমান্তের নাম শোনার পর উনি আরো বেশি জোর করতে লাগলেন। অগত্যা সীমান্ত বলে, ঠিক আছে, তাহলে আমি বাইরে গিয়ে গাড়ি বিদায় করে আসছি। এসো, আবার চলে যেও না। সীমান্ত গাড়ি বিদায় করে ভেতরে এসে দেখে ভদ্র মহিলা বেশ কিছু খাবারের বন্দোবস্ত করেছে। উনি বলেন, এসো বসো, ও আজ আসবে শুনে সেই ভোরে খাবার বানিয়েছি। জানি এসেই বলবি খেতে দাও, কিন্তু দেখো কেমন অসুস্থ হয়ে পড়লো। সীমান্তকে খেতে না দেখে উনি খাবার এগিয়ে দেন।
ওনাকে এত সাবলীল হয়ে কথা বলতে দেখে সীমান্ত একটু অপ্রস্তুত হয়ে বলে, নিনিতাকে কোনো ওষুধ বা কিছু, মানে ওর জ্বরটা নামার জন্য? আরে ও ঠিক হয়ে যাবে, তুমি ভেবো না। ওকে যদি এখনো ওষুধ দেই তবুও 2-3 দিনে সারবে না। দেখো আগামী এক সপ্তাহ ভার্সিটিতেই তো যাবে না। কেন? কিছুটা অবাক হয়ে বলে, ও এরকমই, বাপের বড় আদরের মেয়ে। কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলে, ওহ, আপনি আমাকে কি করে চিনলেন বললেন না তো? তোমার কথা তো নিনা সবসময়ই বলে। আমার কথা? সীমান্ত আশ্চর্য হয়ে কপাল কুঁচকে বলে, হ্যাঁ। বলেই উনি একটু থমকে যান। মনে হচ্ছে যেন এতক্ষণে উনি বুঝতে পেরেছেন যে মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। আমার কথা বলে মানে আমি ওর বন্ধু নাও? সীমান্ত স্থিরভাবে বলতে থাকে। কিছুটা আমতা আমতা করে উনি বলে, হ্যাঁ জানি তো, বন্ধু না, তবে ওই যে টিম লিডার তো, ওইসবই বলতে থাকে সারাক্ষণ। ভার্সিটির কথা, আবার ওর একটা বান্ধবী আছে না, মারিসা। হ্যাঁ হ্যাঁ, এসবই বলে বাড়িতে এসে সারাক্ষণ, তাই তোমাকে চিনেছি। ও আচ্ছা। প্রসঙ্গে এড়াতে উনি বলেন, তা ওর বান্ধবী এলো না? সীমান্ত বুঝতে পারে উনি কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাই সীমান্ত বলে, আসতে চেয়েছিল, আমি বারণ করছি। ওকে তো ভরে নেমেছে, আবার ও অসুস্থ, একা দুটো মেয়ে, তাই আমি। ওকে এত বিবেচক দেখে উনি ওর দিকে তাকিয়ে হাসে, আর পুরোটা সময় একরকম মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে, ঠিক যেভাবে পাত্রপক্ষ পাত্রের দিকে তাকিয়ে থাকে, যেটা বোধগম্য হলে সীমান্ত খুব ইতস্তত বোধ করে। তোমার বাড়িতে কে কে আছে? আমার মা আর আমি, বাবা। ও, নিনার আরো 2 ভাই বোন আছে, কিন্তু ওরা ছোট। আমি তো শুনেছি তুমি নাকি ওদের ডিপার্টমেন্টের টপার। আসলে আন্টি, আমাকে না যেতে হবে, 8টা বেজে গেছে। হাতের ঘড়ি দেখে সীমান্ত উঠে দাঁড়ায়। ও হ্যাঁ, চলে যাবে। আচ্ছা, আর আটকাবো না। তোমার মাকে আমার সালাম দিও। ঠিক আছে, তবে আমি তো বাড়িতে থাকি না। সে কি, একা থাকো এখানে? আহা, এখন থেকে এখানে চলে আসবে তোমার আন্টির কাছে। সীমান্ত আর কিছু বলে না, শুধু হালকা হাসে। আর যদি পারো আমার মেয়েটাকে একটু পড়াশোনা দেখিয়ে দিও। এর মাথাটার ভিতর কিচ্ছু ঢোকে না, সারাটা দিন শুধু ঢিঙ্গিপনা করে বেড়ায়। আমার কথা যদি একটু শোনে, তুমি একটু দেখিয়ে দিও, একটু যদি ভালো পড়াশোনা করে তাহলে। ঠিক আছে। এতক্ষণে বসে যাচ্ছে নিনিতা কেন এত কথা বলে, ফোনে এত চঞ্চল। সীমান্ত মনে মনে বলে, হালকা ঠোঁটের কোণে বাঁকা হেসে বলে, আমি আসছি, ভালো থাকবেন। আর ওকে ভার্সিটি পাঠিয়ে দেবেন, খুব সম্ভবত 1 মাসের মধ্যে ওদের ফাইনাল এক্সাম। সীমান্ত বেরিয়ে নিজের ফোনে কয়েকবার কাউকে একটা কল করে, তবে ওপাশ থেকে সেটা কেউ রিসিভ করে না। প্রায় দুপুরের পর মারিসার ঘুম ভাঙে। হালকা আকাশি রঙের পর্দা ঠেলে ঘরে ঠান্ডা হাওয়া ঢুকছে। বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা। মাথা তুলে তাকাতে চাইলে বুঝতে পারে মাথা প্রচন্ড ভার, চোখ মেলে যেন চাইতে পারছে না, তবুও উঠে বসে। প্রচন্ড খিদেও পেয়েছে, কিছু একটা ভেবে বাইরে এসে পানি পান করে, আর চোখে মুখে পানি ছিটে দেয়। কোনো একটা শব্দ শুনতে পায়, এরপর মূল দরজা ভিতর থেকে লক দেখে শব্দের উৎস খুঁজতে একটু একটু করে উপরের দিকে সিঁড়িতে পা বাড়ায়। রৌদ্রের ঘরের কাছে গিয়ে দরজাটা আটকানো দেখতে পায়। দরজার নবে হালকা মোচড় দিতেই দরজা খুলে যায়। দরজাটা একটু খুলে মারিসা দেখে বিছানার আশেপাশে কাপড় ছড়ানো ছিটানো, ট্রাভেল ব্যাগগুলো এদিক সেদিক, আর বিছানায় রৌদ্র। পরনের ট্রাউজার, উন্মুক্ত গায়ে বালিশে মুখ গুজে 2 হাত দুদিকে রেখে উপর হয়ে ঘুমোচ্ছে। মারিসা ওর দিকে তাকিয়ে থাকে। হঠাৎই সজোরে রৌদ্রের ফোন বেজে উঠলে মারিসা কেঁপে ওঠে। সম্ভবত এই ফোনের আওয়াজ কয়েকবার শুনেই মারিসা উপরে এসেছে। ফোনটা রিং হয়ে কেটে যাচ্ছে, অথচ রৌদ্রের বিন্দুমাত্র হিলদোল নেই। এত জোরে ফোন বাজছে, তবুও নড়ে চড়ে ফোনটা সাইলেন্ট অবধি করে না, একইভাবে ঘুমোচ্ছে। আবারও ফোন বেজে উঠলে এবার রৌদ্র মাথা উঁচু করে ওকে উঠতে দেখে মারিসা দ্রুত নিচে ওর ঘরে চলে আসে। মনে মনে বলে, কারে তো তারা এভাবে ফোন করছে, এত বারবার ফোন করছে, আর লাক সাহেব দেখো দিব্যি ঘুমোচ্ছে। বলেই নিজের চুল এক হাতে চেপে ধরে, মাথা ব্যথায় যেন ছিঁড়ে যাচ্ছে। বালিশে মাথা দিতেই মারিসা আবারও ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 9:45 দিকে মারিসার ঘুম ভাঙে। ক্লান্ত চোখে চারিদিকে দেখে অন্ধকার ঘনিয়ে এসেছে। বেলা ঠাউর করতে না পারায় এদিক ওদিক তাকিয়ে দেয়াল ঘড়িতে সময় দেখে নেয়। এরপর উঠে হাতড়ে ঘুম চোখে ফোনটা নিয়ে চার্জে লাগিয়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে যায়, কারণ এই মাথা ব্যথা পানি ছাড়া কমবে না। ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছাড়তেই দেখে পানি নেই। মারিসার এবার ঘুম ছুটে যায়। ট্যাপ ঘোরাতে ঘোরাতে নিজেই নিজেকে বলে, উফ, আমার তো খেয়ালই নেই, এখানে তো পানি আসে না, এখন কি করবো? ধুর,
ভালো লাগে না। প্রচন্ড বিরক্ত হয়ে মারিসা বেরিয়ে আসে। বসার ঘরে এসে দেখে মেইন ডোর লাগানো, তবে লক করা না। যতদূর মনে পড়ে দুপুরে তো লক করা ছিল। একটু সন্দেহ হওয়ায় মারিসা 1 পা 2 পা করে উপরে যায়, আর আগের মতোই দরজা হালকা ধাক্কা দিতেই খুলে যায়। কিন্তু এবার ভেতরে কেউ নেই। বিছানা সহ সব আগের মতোই অগোছালো। যতবার মারিসা এই ঘরে এসেছে কখনোই এই ঘরটিকে এভাবে অগোছালো অবস্থায় পায়নি। মারিসা ভার মুখ করে ঘরের ভিতরে প্রবেশ করে। ফোন পেয়ে বেরিয়ে গেছে, জিনিস গোছাতে সময় পায়নি, এত তারা, এত ইম্পর্টেন্ট কল। কোণে বাঁকিয়ে ব্যঙ্গাত্মক শব্দে নিজেকে বলতে থাকে মারিসা। তাতে আমার কি, পানির ট্যাপ ঠিক করে দিলে তো আমি আর উপরে আসবো না। যাকগে, এখন ফাঁকা আছে, আমি শাওয়ারটা নিয়ে নিই। অ্যাটলিস্ট ও সামনাসামনি তো আর হতে হয়নি। এইসব বলতে বলতে মারিসা নিচে এসে মেইন ডোর লক করে উপরে গিয়ে শাওয়ার নিয়ে নেয়। এরপর নিজের জন্য কিছু একটা খাবার বানিয়ে সোফায় বসে থাকে। এখনো ওইসব থেকে বের হতে পারছে না মারিসা। সোফায় হাঁটু গুজে বসে টিভি চালিয়ে খাবার নাড়তে নাড়তে মারিসা অন্যদিকে তাকিয়ে থাকে। বারবার মনে হতে থাকে, কেন বলতে গেলাম, সব যেমন ছিল তেমনই থাকতো। হয়তো ভাবছে আমি নিজের সুবিধার জন্য কি ইমপ্রেস করে অ্যাডভান্টেজ নিতে চাইছি। একতরফা ভালোবাসা কি সত্যি এত কষ্টের? তাহলে এই ভালোবাসা কি একতরফাই থেকে যাবে? কিন্তু এই সম্পর্কটা থেকে কি করে বের হব? ও যদি একটা বিয়ে করে বউ নিয়ে আসি এ বাড়িতে, তখন আমি কি করব? যদি এমন হয় যে ইউকেতে ওর আগে থেকেই 10-12টা ওয়ান নাইট স্ট্যান্ড রয়েছে, আর এখানেও হয়তো আছে। ভাবতেই মারিসা সজোরে মাথা পাশাপাশি ঝাড়া দিয়ে উঠে আর জোরে শ্বাস নিতে থাকে। কিসব ভাবছি, ওভারথিং আমাকে আরো পাগল করে ফেলবে বলেই ফ্লাস্ক থেকে মারিসা ঢক ঢক করে পানি পান করে ফ্লাস্ক হাতে নিয়ে আবার বিড়বিড় করে বলে, ফুল যে ভাবছি তেমনটা হতো না। শি ইজ টু হ্যান্ডসাম, যে কোনো মেয়ে ওরকে নিজের করে নিতে চাইবে, এমনটা তো হতেই পারে। উফ, তার আগে আমি বাড়ি ছেড়ে চলে যাব, তাহলে আর আমাকে এইসব কিছু দেখতে হবে না। এইসব আকাশ কুসুম ভাবতে ভাবতেই চোখ পড়ে বসার ঘরে ঝুলানো বড় দেয়াল ঘড়ির দিকে, যেখানে ছোট কাটা 12টায় ঢেকে আছে। স্ট্রেঞ্জ, এত রাত অথচ এখনো ফিরছে না। নিজের অজান্তেই মুখ থেকে কথাটা বেরিয়ে আসে। একই সময় ওর গতকালের কথা মনে পড়ে যায়। নিজেকে কপাল কুঁচকে সন্দেহ সুরে বলতে থাকে, আচ্ছা কাল সবাই কাজ করে ফেরার পরও ও এতটা সময় কোথায় ছিল? ও তো কোনো কাজ বাকি থাকার কথা না, তাহলে ও ছিলটা কোথায়? আর এখনই বা কোথায়? এর আগেও আমি দেখেছি ও প্রায় সন্ধ্যার পর বাইরে থেকে আরো অনেক দেরিতে আসতো। ও তো বাইরের দেশে ছিল, তাহলে এখানে কোথায় যায়, কার কাছে যায়? পরক্ষণেই মারিসা বলে উঠে, উফ মারিসা, আমি আবার ওকে নিয়েই ভাবছি, তখন থেকে শুধু ওকে নিয়েই ভাবছি। কেন আমি ওকে আমার মন থেকে সরাতে পারছি না, বের করতে পারছি না কেন? মাথায় যেন জেকে বসে আছে। আমি আর ওকে নিয়ে ভাববো না। অভিমানের পাল্লা যেন ভারী হতে থাকে মারিসার। খাবার খেতে খেতে নিজেকে এসব বলতে থাকে মারিসা। এরপর দরজা অটো লক করে কিন্তু ছিটকিনি আটকায় না, যেন রৌদ্র এলে ওর কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলতে পারে। কারণ মারিসা কোনোভাবেই আর রৌদ্রের সামনাসামনি হতে চাইছে না। এরপর নিজের ঘরে ঘুমোতে চলে যায়। মাথা ব্যথা যেন কমার নামই নিচ্ছে না। ভার্সিটি থেকে প্রায় 8 ঘন্টার রাস্তায় একদম পশ্চিমে, বলতে গেলে শহরের শেষ মাথায় একটি বিশালাকার 9তলা ভবন দাঁড়িয়ে। যেহেতু ভার্সিটিটা শহরের প্রায় শেষ দিকে, তাই এই দিকের আশেপাশের জায়গাও অনেকটা শুনশান। ভবনের আশেপাশে খুব একটা বাড়ি থাকলেও এত বড় ভবন সেখানে একটাই। রাত 9টা বেজে গেলেও সেখানে আশেপাশে ভার্সিটির অনেক ছেলে মেয়েকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। সরু পিচ ঢালা রাস্তা এখানে শেষ দিক থেকে শুরু হয়ে যতই এগিয়ে গিয়েছে ততই চওড়া হয়েছে। চারিদিকে বড় বড় ঘন গাছে ঢেকে আছে। 2-3টে দোকান কিংবা রেস্টুরেন্ট থাকলেও ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েদের আনাগোনাই চোখে পড়ছে। 9তলা ভবনের 4 তলায় এক আলিশান অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সুদর্শন এক যুবক। পরনে কালো রঙের হাফ কোয়ার্টার আর হাত কাটা কালো টি শার্ট, চুলগুলো এলোমেলো। সে 2 হাত মুঠো করে ব্যালকনির উপর রেখে দাঁড়িয়ে আছে। আর পাশেই আরো কিছু যুবকের হট্টগোল শুনতে পাওয়া যায়। ব্যালকনির নিচের গ্লাসটা একদিকে চাপানো। ঠান্ডা হাওয়াতে যুবকের ঘন এলোমেলো চুলগুলো উড়ছে। ভিতরে সেই 4টে ছেলের শোরগোল শোনা যায়, যারা কিনা মারিসার ভার্সিটির প্রথম দিন ওর সাথে ঝামেলা করেছিল।
তার মধ্যে যেই ছেলেটি মারিশাকে মিস ক্যান্টিন বলে ডাকে সে আরেকটি ছেলেকে ইশারা করে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা ছেলের দিকে দেখায় আর বলে, উৎস গিয়ে দেখো তো। উৎস ভিতর থেকে ব্যালকনিতে এসে বলে, কিরে তখন থেকে দাঁড়িয়ে আছিস সেখানে, ভিতরে চল, আমাদের সাথে তো আড্ডাই দেওয়াই ভুলে গেছিস। ঘুরে তাকিয়ে সীমান্ত নির্জীব কণ্ঠে বলে, তোরা যা, আসছি। ইশারা করে ছেলেটি উঠে এসে বলে, কিরে ভাই, তুই তো আমাদের ভুলেই গেছিস। সীমান্ত ফিরে তাকিয়ে ঠোঁটের কোণে হেসে বলে, তোর তো শেষটা কি কে বলতে পারে, তোকে যে একবার চিনেছে সে তোকে ইহকালে কোনোদিন বলতে পারবে না। ওর কথায় বাকি দুটো ছেলেও বাস্কেটবল নিয়ে বাইরে এসে দাঁড়ায় আর হাসতে হাসতে উৎস বলে, যা বলেছিস, মনে আছে মিস ক্যান্টিনের খাবার যে খেয়ে নিয়েছিল? হিরণ্য আসলেই একটা ছেঁচড়া। বলে ওরা চারজন একসাথে হাসতে থাকে আর সীমান্ত বাস্কেটবলটা তো ওদের হাত থেকে নিয়ে সরে এসে ব্যালকনিতে রাখা কাউজে বসে পড়ে। নভাগ হালকা গেসে সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, আপনারা কি জানেন ঠিক কোন রাত রানীর জন্য আমাদের দ্য গ্রেটেস্ট প্লেবয় এত অধৈর্য? সবাই আশ্চর্য হয়ে তাকায় আর একসাথে বলে, প্লে বয়? সীমান্ত ওদের কথায় বিন্দুমাত্র আগ্রহ না দিয়ে নিজের মতো বাস্কেটবল ট্যাপ করছিল। হিরণ্য বলে, নভাগ, এসব অবাক করার কথা কি বলছিস? প্লেবয় মানে সে তো বাস্কেটবল ছাড়া আর কোনো রাতরানীর মন নিয়ে খেলছে বলে তো আমার মনে হয় না। দ্যাটস হোয়াট আই হেট। যে খেলে সে তো প্লেয়ার হোক, সেটা বাস্কেটবল বা কারো মন নিয়ে। নভাগ বলে। নভাগ নিজের কথা শেষ করার আগেই সজোরে ছুড়ে আসা বাস্কেটবল ওর কাঁধে লাগে, যেটা সীমান্ত ওর দিকে ছুড়ে মেরেছে। ব্যথাতুর শব্দে ও নিজের কাঁধ ঘষতে থাকে আর বলে, আবার সীমান্তকে ব্যাক করলে সীমান্ত এক হাতে সেটা ক্যাচ করে। তখন থেকে তো বলে, আবার এক কথা বলছিস? সীমান্তের কণ্ঠ আগের মতোই ধীর শোনায়। তো বলটা কেন, ওরা তো ঠিকই বলেছে। তুই বল, এই 4 বছরের যত মেয়ে তোর পেছনে ঘুরেছে ভাই, একটাও যদি আমি পেতাম ডিরেক্ট বিয়ে করে ফেলতাম। তুই তো এই বাস্কেটবল, স্টাডি, স্টুডেন্ট ক্লাব আর অর্কেটিক্স ক্লাব ছাড়া কোনো দিকেই তাকানোর সময় পাস না। সেই সীমান্তে হঠাৎ হলোটাকে অ্যাকচুয়ালি এত উদাস কার কারণে? কে সেই রাতরানী যার জন্য আমাদের টপারের রাতের ঘুম হারাম? উৎস বলে। সীমান্ত এক আঙ্গুলে বলটাকে দিব্যি ডাইনামিক স্টাইলে ঘোরাতে ঘোরাতে বিরক্তি ভাব নিয়ে বলে, তোর আসলে বদমাশ একটা। যে বলেছিল একদম ঠিক চিনেছে তোদেরকে। ওর এই কথাটি অনেকটা হাটে হাড়ি ভাঙার মতো শোনায়। বলা মাত্রই ওদেরকে আর কে পায়, সবগুলো জোট হয়ে একসঙ্গে বলে, আমরা বদমাইশ? আমাদেরকে বদমাইশ বললে এত কার সাহস? কে বলেছে তোকে? আর তুই কোনো প্রতিবাদও করিসনি, উল্টো আমাদেরকে বলছিস। সীমান্ত বলটা ঘোরানো থামিয়ে ওদের দিকে তাকিয়ে বলে, কেন? ঠিকই বলছে, ও যে বলছে। ওদেরকে থামিয়ে হিরণ্য বলে, আচ্ছা কে বলেছে বলতো, একটু শুনি। কোন ছেলের নাম? কোনো ছেলে নাকি মেয়ে? সীমান্ত বলে, কেন, কি করবি জানে? মেয়ে হয়ে কিছু বলবো না, তবে ভাই যদি ছেলে হয় উদুম পেটাবো। আমাদেরকে বদমাইশ বলা? হ্যাঁ, মেয়েরাই বলছে। তোদের কেভাবে বলার সাহস ওই একজনই আছে। কোন মেয়ে? তোর রাতরানী? হিরণ্য দুই ভ্রু উঁচিয়ে মজা করে বলে। সীমান্ত শীতল গলায় ঠোঁট কোণে এসে বলে, আমার রাতরানী। ওরা সবাই একজন এক একজনের মুখ পানে তাকিয়ে থাকে। হিরণ্য বলে, তাহলে তো তোকে কিছুই বলা যাবে না। তবে তার থেকে দূরে থাকার জন্য হলেও তো তোকে চিনতে হবে আমাদের। আমরা কি তোকে চিনি? একটু এতটুকু তো বল ভাই, নয়তো আমার রাতে ঘুম আসবে না। সীমান্ত কিছু বলতে গেলে ওরা সবগুলো উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। সীমান্ত মাথা পাশাপাশি মেরে বলে, যেভাবে চিনিস না কেন, কখনো কথাও হয়নি। তবে একটু থেমে বলটা এক হাত থেকে আরেক হাতে বারবার ট্যাপ করতে করতে বলে, সময় হলে চিনিয়ে দেবো। আর কিছু ঝামেলা আছে সেগুলো মিটিং। আজকে সকাল কিছুটা রৌদ্রোজ্জ্বল। সূর্য মেঘের আড়াল থেকে তার সকল রশ্মি ছড়িয়ে হাজির হয়েছে। সকাল সকাল উঠে মারিশা ভার্সিটির জন্য তৈরি হতে থাকে। যেহেতু ওর বাথরুমে পানি নেই, তাই বাগানে থাকা একটা চৌবাচ্চা, যেটাতে সবসময় পানি রিজার্ভ করে রাখা থাকে, যে কোনো জরুরি প্রয়োজনের জন্য সেখান থেকে পানি নিয়ে ঘরে কাজ করতে হচ্ছে, যা খুবই কষ্টকর, একই সাথে অস্বস্তিদায়ক। তবুও রৌদ্রের কাছে যাওয়া যাবে না, কারণ সে মনে প্রাণে ঠিক করে নিয়েছে এখন থেকে আর ওর সামনাসামনি হবে না।
মারিশা তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে ওর সাথে দেখা না করার, তবে রোডের সামনাসামনি হলে ঠিক কি হবে সেটা মারিশা আন্দাজও করতে চাইছে না। মারিশা খুব দ্রুত নিজের কাজগুলো করতে লাগলো আর বারবার বলতে লাগলো, ও যেন নিচে না আসে, ও যেন না আসে, আমার কাজ শেষ হওয়ার পরে যেন আসে। মারিশা সকালে ওঠার পর ঘরের দরজা ভেতর থেকে লক করা দেখেছিল, তাই মারিশা ভাবে যেহেতু দরজাটা ভেতর থেকে লক ছিল, তার মানে সে বাড়িতে এসেছে, এটাই তার প্রমাণ। কিন্তু আশ্চর্য, একদম নিঃশব্দে বের হয়ে আবার নিঃশব্দেই ফেরে, বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে ওর উপস্থিতি। এক অদ্ভুত মানব। যাই হোক, এখন নিচে না নামাই ভালো। বিড়বিড় করে নিজেকে বলতে থাকে আর কাজ করতে থাকে মারিশা। সব শেষ করে ক্লাসের উদ্দেশ্যে বের হবার আগে মারিশা একবার ভাবে গিয়ে দেখবে কিনা। পরক্ষণেই মনে পড়ে যদি সামনাসামনি হয়ে যায়। না থাক, কোনো দরকার নেই দেখার। ভার্সিটিতে দেখা হলে এড়িয়ে চলা সম্ভব, কিন্তু এক বাড়িতে চলার চাইতে দেখা না হওয়াটাই মারিশার কাছে সমীচীন বোধ হয়। যদিও মারিশা নিশ্চিত ছিল না যে আদৌ বাড়িতে আছে কিনা, তবুও অনুমানের উপর ভিত্তি করেই ওর উপস্থিতি টের পেয়ে মারিশা দরজা খোলা রেখে ক্লাসের উদ্দেশ্যে রওনা করে। তবে বাড়ি থেকে কিছু দূর এগিয়ে আসতেই ওর নজর কাড়ে কয়েকজন ভদ্রমহিলা, যারা দূর থেকে ওকেই দেখছিল আর হয়তো নিজেদের মধ্যে কিছু বিড়বিড় করে বলছিল। মারিশা সেটাকে খুব একটা গায়ে মাখে না আর নিজের গন্তব্যে এগিয়ে যায়। বেলা বাড়ল, সীমান্ত বের হওয়ার জন্য তৈরি হতে থাকে। ওর বন্ধুরাও ভার্সিটির জন্য বের হচ্ছিল। হিরণ্য বাস্কেট বলের বেগুনি রঙের ইকুইপমেন্ট ব্যাগ গোছাতে থাকে আর বলে, কিরে বলবি না তো, যাচ্ছিস কোথায়? স্যার এর সাথে দেখা করতে, এরপর ফিরেছে গতকাল রাতে। সোফায় বসে জুতো পরতে পরতে সীমান্ত বলে। তো বাস্কেট বল হাতে নিয়ে দাঁড়িয়ে বলে, যাক, 1.5 মাস পর ঘরের ছেলে ঘরে ফিরছে। অনেকটা টিপ্পনি কেটে বলেই হেসে সজোরে হাতে হাত মেলায় উৎসের সাথে। ওরা সবাই বাস্কেটবল খেলার পরিচ্ছদ সহ সকল উপকরণ নিয়ে বের হবার উদ্দেশ্যে দরজায় দাঁড়িয়ে। সীমান্ত জুতা পরে দাঁড়িয়ে বলে, সকাল সকাল ফাজলামি লেভেল 1 আপ হলে এবার বের হওয়া যাক। হ্যাঁ চল চল, এই বের হ, সবগুলো বের হ, চল। এবার তাহলে ফিরেছে নাকি যেখানে ছিল সেখানেও মারপিট করেছে? বাপের বেটা পারেও, যেখানে যায় সেখানেই। না, আর কোনো ঝামেলা হয়নি। তবে দেখার বিষয় এটাই যে এখন ফিরে এসে আবার কোনো ঝামেলা হবে কিনা। আসলে কি বলতো, আমরা সবাই জানি যে দোষ আসলে কার। এসআর আর ঝামেলা অনেকটা বলে না সমুদ্রের এপিটোপি, তবে কথায় বলে বাপের বাপ আছে। এবারের ম্যাটারটা অনেকটা তেমনই হয়ে গেছে। শার্টের হাতা ভাঁজ করতে করতে বলে। হিরণ্য আবার বলতে লাগে, তাহলে তুই ভাব কি ছেলে, হুট করে এলো, পটালো, হাওয়া হয়ে গেল, আর কিভাবেই না পটালো এসআরকে। সীমান্ত বলে, পেটাইনি, ওদের দুজনের মধ্যে মারামারি হয়েছিল। ওই তো একই হলো। ওরা রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। পেছন থেকে তোদ বলে। সীমান্ত একটু চুপ থেকে ধীর গলায় উত্তর করে, এখনো না, ওর সম্পর্ক তো তেমন কিছু জানে না, ব্যাপার না, খুঁজে বের করে ফেলবো। তোদ বলে, একেবারে লঙ্কাকাণ্ড, সামান্য একটা অ্যাস থেকে কত কিছু হয়ে গেল। আমি নিজেও ছেলেটাকে একবারও হলেও দেখতে চাই, দাম আছে বলতে হবে, নয়তো এশার এর মতো ছেলেকে, তাও আবার একাই। যতদূর শুনেছিলাম এশার এর সাথে তো অনেকেই ছিল, মানে ওর বন্ধুরা, তবু ওই ছেলেটাকে আটকাতে পারেনি। ও তো নাকি একাই ওদেরকে উদুম কালানি দিয়েছে। একেই বলে মাসুম্যান। হিজ গার্লফ্রেন্ড উইল মাস্ট বি লাকি টু হ্যাভ হিম। বলি ওরা চারজনে সজোরে হাসতে থাকে। সীমান্ত ঠোঁট কোণে এসে বলে, ইডেন্ট, আসলে ওর দাম কত, নয়তো এত কিছুর পরে ওকে ধরতে পারলি না। ও শুধু সো কান্ট অ্যাগ্রেসিভ না, প্রচুর দ্রুত। হাসি থামিয়ে হিরণ্য কপাল কুঁচকে বলে, যেভাবে বলছি মনে হচ্ছে তুই ওকে খুঁজে পেয়েছিস। না, আমার তেমন কিছু না। সীমান্ত কিছুটা চমকে উত্তর দেয়, এরপর বলে, চল থাম এবার। এসআর কে তোরা পছন্দ করিস না জানি আমি, কেন পছন্দ করি না সেটাও জানিস। আমি ভেবে পাই না তোর সাথে ওর মতো ছেলের কি করে ফ্রেন্ডশিপ হলো। ওকে যখন ফার্স্ট টাইম তোর বন্ধু হিসেবে পরিচয় করিয়েছিলি, আর তারপর যখন ওর সম্পর্কে জানতে পারি, আই ওয়াজ লাইক, আর এই কিটিং উইথ মি ব্রো। উৎস বলে। বলি হাসার বাকিদের দিকে তাকাই। বাকিরা বলে, সেম রিয়াকশন ব্রাদার, সেম।
ওদের কাণ্ডে সীমান্ত ওদেরকে বলে, আসলে বিজনেসটা অনেক পুরানো ওদের সাথে, তাই জোর ধরেই ওর সাথে করেছে। বন্ধু হিসেবে ও আমাকে কখনো হতাশ করেনি। শি ইজ সাচ এ গুড ফ্রেন্ড। হিরণ্য বলে, বাট নট এ গুড হিউম্যান। সীমান্ত মাথা ঝাঁকিয়ে বলে, আই নো। যাকে ফাইনাল টুর্নামেন্টে কিন্তু 1 মাসের মধ্যেই আমরা আবার প্রতিবারের মতো আবার ম্যাচ জিতবো। সো কে প্র্যাকটিস গাইস, আমি আসছি। বলে সীমান্ত রাস্তার তে মাথাতে ওর জন্য আসা গাড়ি দেখতে পেয়ে গাড়িটা দেখতে পেয়ে ওদের হাতে হাত মিলিয়ে বিদায় নেয়। আর ওরা একসাথে বলে, টেক কেয়ার ব্রো, আর রাতে ফিরবি কিনা জানাস। ভার্সিটিতে পরপর 3টে ক্লাস করার পরেও নিনিতার দেখা নেই। মারিশা বুঝতে পারে হয়তো অনেক অসুস্থ হওয়ায় ও আসেনি, তাই ফোন বের করে ওকে কল করার জন্য। তবে ফোন বের করতেই অচেনা নাম্বারের কয়েকটি মিসড কল ভেসে উঠে স্ক্রিনে। যতদূর সম্ভব বোঝা যায় কাল এসে ফোন চার্জ দেওয়ার পর আর ধরা হয়নি নানান চিন্তায়, তাই দেখাও হয়নি। কল এসেছিল যখন মারিশা ঘুমাচ্ছিল, তাই বুঝতেও পারেনি। ফোন কলের প্রতি একটা আকস্মিক উদ্বিগ্নতা থাকায় মারিশা কল ব্যাক না ফোন ঘাটাঘাটি করতে করতে নিজেকে বলতে থাকে, কার নাম্বার হতে পারে? আমাকে কে কল করতে পারে আননোন নাম্বার থেকে? ব্যাক করবো? ধুর, পরিচিত কল রিসিভ করি না, আর এটা ব্যাক করব? যার দরকার আবার কল করবে। মারিশা আর এসব নিয়ে আর মাথা ঘামায় না। কিছুক্ষণ বাদে ক্যান্টিনে যায়, কিছু একটা কিনে ঘুরে চলে আসে। ট্যুর থেকে ফেরার পর থেকে ভার্সিটি আর সেই প্রথম দিনের মতো গমগম করছে না। 1 বছর হতে চলল, যদিও মারিশা বছর শুরুর প্রায় 4 মাস পরে এসেছিল এখানে। দেখতে দেখতে কেটে যাচ্ছে 1 বছর। এখন আর আগের মতো হইচই নেই। আশেপাশে ঘুরতে থাকে মারিশা একাই। হাঁটতে হাঁটতে চলে আসে দিঘির সামনের রাস্তাটাতে। দিঘির পাশ দিয়েই চলে গিয়েছে এই রাস্তাটা। বড় বড় শ্রেণী ভবন গড়ে তোলা হয়েছে এখানে। আর দিঘির ঠিক সামনের গাছ বেষ্টিত রাস্তাটাতে ছোট ছোট কংক্রিটের বৈঠকখানা, বিভিন্ন মনোরম আকৃতির। বড় বড় সেগুন, কাঠবাদাম আর গাব গাছগুলো এমনভাবে বেষ্টিত দিঘির চারিদিকে যেন তার রোদের ছাউনির মতো। কখনো কখনো হঠাৎই 1-2টো কাঠবিড়ালি সেই গাছ পেয়ে মানুষের চোখের আড়ালে তরতর করে উঠে যায়। তবে প্রকৃতি প্রেমী মারিশার চোখ থেকে তারা আড়াল হতে পারে না। আজও তেমনই এক কাঠবিড়ালি দেখে মারিশা থেমে যায়। ন্যানো সেকেন্ডেই সে মারিশার চোখে আড়াল হয়ে কাঠবাদাম গাছের কোনো পাতার ফাঁকে যেন চলে গেল। মারিশা কাঠবিড়ালিটিকে দেখেই থেমে যায়। এরপর মনের অজান্তে হাসে আর ঘাড় উঁচিয়ে এদিক সেদিক খুঁজতে থাকে আর বলে, কোন দিয়ে গেল? এইমাত্র দেখলাম। রৌদ্র তপ্ত দিনে গাছালের এক মৃদু হাওয়া বয়ে যায় মারিশার তনু কাটিয়ে। মারিশাকে দেখে মনে হতে থাকে এই শীতল বাতাসে তার তনুর সাথে মনটাও জড়িয়ে যেত। যদি সব ভুলে যাওয়া যেত। এটাই তো সেই পরিবেশ যার জন্য সে আপামর জীবনভর অপেক্ষা করেছে। এক রক্ষণশীল গোড়া পরিবার থেকে বেরিয়ে আসতে চেয়েছে সে। এক পুরো পরিবারের সাথে থেকেও সেই পরিবার কখনো তার কোনো অনুভূতি বোঝেনি। তো শুধু তথাকথিত গোড়ামির জন্য আজ সে মুক্ত। নিজের মতো বাজার তাগিদে সে আজ এখানে, সম্পূর্ণ নিজের চেষ্টায়। আজ সে এই পরিবার থেকে দূরে, যেখানে শৈশব থেকে দেখে এসেছে যারা নিজের কাছের জনের কথা না শুনে প্রতি সময়ে ভেবেছে লোক কি ভাববে। পরিবার থেকে তথাকথিত ভালোবাসা পাওয়াও যেন কেমন দুঃসাধ্য ঠেকেছে একটা মুহূর্তে তার কাছে। তাই সে সব ফেলে চলে এসেছে। তবে পেছনে রেখে এসেছে তার নিতান্ত আপন একজনকে, যার সাথে কেটেছে নিজের পুরো শৈশব কৈশোর। কিন্তু তাকেও কেড়ে নিয়ে অন্যের হাতে তুলে দেয় সেই তথাকথিত রক্ষণশীল পরিবার। বিয়ে দিয়ে দেয় খুব অল্প বয়সেই। কিন্তু সেসব এখন অতীত। মারিশা নিজেকে গুছিয়ে নিয়েছে, জীবনকে গোছাতে শিখছে। তবে পরিবার তাদের মতোই রয়ে গেছে। তাই মারিশাও আর তাদেরকে বদলাবার চেষ্টা করেনি, বরং নিজেই সরে এসেছে। সবসময় পরিবার থেকে না পাওয়া ভালোবাসাটা তাকে ভাবিয়েছিল। ভালোবাসা হয়তো তার জন্য নয়, আর না তো কেউ কোনোদিন তাকে ভালোবাসবে। তবে আস্তে আস্তে সব গোছানো জীবনটা কেমন যেন আবারও পাল্টে যেতে শুরু করলো হঠাৎ কারো আগমনে। গাছের পাতার ফাঁকে হঠাৎই রোদের এক ঝলক উঁকি দিয়ে হাঁটতে থাকা মারিশার চোখে পড়ে। আর মারিশা হাতের উল্টো পিঠে নিজের চোখ ঢেকে তাকিয়ে বলে, উফ, রোদ। মারিশা ফিরে আসে ক্লাসে। পরবর্তী ক্লাস শুরু হতেই জানান দেয় এই মাসের শেষেই ফাইনাল পরীক্ষা হবে, কারণ টার্ম শেষ হয়েছে 2 মাস আগে। তবে ট্যুরের ঝামেলায় রেজাল্ট আসেনি, সেটাও এসে যাবে 2-3 দিনেই। যেহেতু মারিশা ট্রান্সফার স্টুডেন্ট ছিল আর পড়া সে কিছুই বোঝেনি প্রথম দিকে,
একই সাথে তখনও হোস্টেলে উঠে অসুস্থ থাকায় পরীক্ষায় বুঝতে পারেনি। তবে রেজাল্ট নিয়ে মাথায় খুব একটা না ঘামালেও ঘাম তো ঝরতেই হতো, কারণ মাস শেষে হতে না হতেই ফাইনাল। আর এই মুহূর্তে মারিশার যা মনের অবস্থা তাতে কোনোভাবেই মনে হয় না সে অ্যাভারেজ রেজাল্টও করতে পারবে। রেজাল্ট ভালো না হলে বাড়িতে কি জবাব দেবে, এইসব ভেবে ওর ভিতরটা আটকে ওঠে। বাড়ির ব্যাপারে কিছু একটা ভাবতেই ওর চোখে মুখে একটা ভয় আর অস্বস্তি স্পষ্ট হয়। ঠক ঠক শব্দ হতে থাকে কোনো কাঠের উপর খোদাই করে কিছু তৈরি করার মতো। শব্দের উৎস আবিষ্কৃত হয় রৌদ্রের শোবার ঘরের ঠিক পাশের ঘরটিতে, যেখানে রৌদ্র ছাড়া আর কেউ বা মারিশাও কখনো প্রবেশ করেনি। সেখানে রৌদ্র আপন মনে একটা কাঠের উপর কিছু একটা বানাচ্ছিল, ঠিক কোনো নাম খোদাই করে লেখার মতো। আর্কিটেকচারের স্টুডেন্ট হিসেবে এই সকল কিছুর ইউকেতে থাকাকালীন হাতে কলমে শেখানো হয়েছিল ওদেরকে, ঠিক যেমন ভাবে সাবলীল বাংলা শিখিয়েছিল সেখানকার বেঙ্গলি হোম। আর নিজের ক্যারিয়ারকে সমস্ত কিছুর ঊর্ধ্বে রাখতে রৌদ্র সবকিছু পটু হাতে শিখেও ছিল, যার পরনায় সে সর্বদাই টপ স্টুডেন্ট ছিল। ইউকে ইউনিভার্সিটিতে আর স্কলারশিপও ছিল প্রায় প্রতিটি পদক্ষেপে। যেদিন থেকে রৌদ্র বুঝতে পেরেছিল তার ট্যালেন্টকে সে কাজে লাগাতে পারে, এরপর থেকে তাকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি। না তো মায়ের পরিবারের কাছে যেতে হয়েছে, আর না তো বাবার। সে নিজের জীবনকে সাজানোর অদম্য প্রতিযোগিতায় নেমে পড়েছিল, আর সে প্রতিযোগিতা থামে সমুদ্রের এক শীতল ধাক্কায়। রৌদ্র হাতের কাজ শেষ করে ওয়াশরুমে গিয়ে সেখানকার কাঠের শেলফে সুসজ্জিত জিনিসগুলোর দিকে তাকায়, আর সেগুলো কিঞ্চিত এদিক সেদিক থাকায় রৌদ্র সেগুলোকে হালকা ঘুরিয়ে তাদের ঠিক অবস্থানে দাঁড় করাতে করাতে ঠোঁটের কোণে হেসে বলে, আমি জানি সেনোরিটা, তুমি এখানে এসেছিলে শহর নিতে। সে গন্ধরাজে গ্রান এখনো আসছে এখান থেকে। দ্যাট স্মেল ইজ অনলি কাম ফ্রম ইউ। আমার স্ত্রী আমার ঘরে শহর নেবে, ইজন্ট ইট দ্য মোস্ট ন্যাচারাল থিং? শেলফের সামনে কাঠের বাধাই করা বড় ওয়াল মিররের দিকে তাকিয়ে বাঁকা হেসে ধীর কণ্ঠে রৌদ্র বলে, আমি জানি চৌবাচ্চা থেকে বানিয়ে নিয়ে কাজ করতে তোমার বেশ কষ্ট হয়েছে। নেভার মাইন্ড, আই উইল ফিক্স ইট ফর ইউ। রৌদ্র বেরিয়ে সোজা নিচে চলে আসে। পরনে অফ হোয়াইট রঙের পাতলা ডুলডুলে একটা টি শার্ট আর সাদা রঙের হাফ কোয়ার্টার। রৌদ্র বাগানের পাশে এই ছোট্ট পার্কিং লটে যায়, যেখানে ওর চিক ব্ল্যাক অডি A4 টা দাঁড় করানো ছিল। রৌদ্র দু হাত কোমরে রেখে চারিদিকে ঘুরে সেটাকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এরপর ড্রাইভিং সিটের দরজার কাছে এসে কিছুটা ঝুঁকে বন্ধ দরজার জানালার নিচের পাশটা দেখতে থাকে। এরপর হাত দিয়ে গাড়ির দরজাটা পুরোটা ছুঁয়ে দেখে বলে, The scratch has faded away. That's a relief. একই সময় ওদের বাড়ির পাশ ঘেঁষে দুটো মেয়ে হেঁটে যাচ্ছিল, আর পার্কিং লটটা গেটের আড়াআড়ি হওয়ায় সেটা বাইরে থেকে গাছের আড়ালেও চোখে পড়ে। বাড়ির পাশ কেটে যাওয়ার সময় ওরা বাড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করলে রৌদ্রকে দূরে গাড়ির কাছে দাঁড়িয়ে বিড়বিড় করতে দেখে, আর তৎক্ষণাৎ মেয়ে দুটো দাঁড়িয়ে যায়। ওরা একজন অন্যজনকে বলতে থাকে, এই বাড়িটা প্রতিদিন দেখে যেতে আসতে, কিন্তু কখনো কাউকে ভেতরে দেখিনি। এই বাড়িটা খুব সুন্দর, আর বাড়ির মালিকও। মেয়ে দুটো সেখানে দাঁড়িয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে আর নিজেদের মধ্যে কথা বলতে থাকে। বলে দুজন নিজেদের মধ্যে মৃত আসে। ভেবেছিলাম এত সুন্দর বাড়িতে হয়তো একজন সুদর্শন একজন আছে, যেমনটা ভেবেছিলাম তার চেয়ে বেশি আছে। হি ইজ সো হট। রুদ্র এরপর গাড়ির উপর এক হাতের কোনোতে ভর করে দাঁড়িয়ে স্থিরভাবে গাড়িটির দিকে তাকিয়ে বলে, You were my first priority, but now my one and only priority is she, and you will be my second priority. All right, don't mind. বলতেই রৌদ্রের চোখে পড়ে বাইরে মূল গেটের সামনে বাইরে দুটো মেয়ে দাঁড়িয়ে। ওদেরকে দেখতেই রৌদ্র কপাল কুঁচকে প্রতিক্রিয়াহীনভাবে তাকায়, আর আচমকা রৌদ্রের এভাবে তাকাতেই মেয়েগুলো ভড়কে যায়। ন্যানো সেকেন্ডের চাউনিতে রৌদ্র নিজের চোখ সরিয়ে নিয়ে ভেতরে যেতে নিলে সজোরে গেট খোলার আওয়াজ হয়, আর রৌদ্র পেছনে তাকাতেই একজন গাট্টা গোট্টা লোক ভিতরে প্রবেশ করে রৌদ্রকে কুশল জানায়। রৌদ্র গাছাড়া ভাবে নির্বিকার কণ্ঠে বলে, ভেতরে আসুন। ক্লাস শেষে মারিশা লাইব্রেরিতে যায়, যদিও পড়ায় এতটুকুও মন নেই। সেখানে গিয়ে রৌদ্রকে না দেখে হঠাৎ ওর মনে হয়, তাহলে কি আসেনি? বাড়িতে তো এসেছে, মানে যতটুকু অনুমান করা যায়, যেহেতু দেখা হয়নি। আর যদি বাড়িতে না এসে থাকে তাহলে আমি তো দরজা আটকাইনি। ও আছে ভেবে যদি ও না থাকে তাহলে কি একটা ঝামেলা। যত মনে হচ্ছে ওর থেকে দূরে থাকি, ওর ব্যাপারে ভাবনা ততই যেন। এসব ভেবে বিরক্ত হয়ে মারিশা দীর্ঘশ্বাস ফেলে।
আর দ্রুত বাড়ির দিকে রওনা হয়। দেখুন, আমি বলছি আপনি পুরোটা পাল্টে দিন। টাকা তো আমি দিচ্ছি, তাহলে আপনার অসুবিধা কি? আপনি তো কাজ করবেন। আরে দাদাবাবু, কোনো সমস্যা হবে না, আর যদি হয় আমি তো আছি, আবার ডেকে নেবেন আমায়। সেটা বলতে হবে না, তবে মনে রাখবেন যদি সমস্যা হয় পরের কাজের জন্য। তাহলে আমি 1 টাকাও নেব না, এমনিই করে দেব। বলে লোকটা দাঁত কেলিয়ে হাসে। আমার নম্বরটা রেখে দেবেন। বলে নিজের ফোন নাম্বার বলতে থাকে। কি নাম আপনার? আগে গোপাল। ঠিক আছে, কাজ শেষ করুন দ্রুত। বাড়িতে এসেই মারিসা দেখে বাইরের দরজা খোলা। কেমন যেন একটু ভয় পেয়ে ভিতরে যায়। আশেপাশে দেখতে থাকে এমন ভাবে যেন কোনো চোর বা ডাকাত আছে কিনা। সবকিছু স্বাভাবিক মনে হলেও আর কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছে না উপরে যাবে কি যাবে না। কাঁধে ব্যাগটা সোফায় রেখে উপরে যাবে বলে সিঁড়ির সামনে দাঁড়াতেই চোখ পড়ে কিছুটা দূরে বাথরুমের দিকে, যার দরজা খোলা ছিল। কপাল কুঁচকে তাকায় মারিসা। দরজা খোলা? দরজা তো লাগানো ছিল, আমার স্পষ্ট মনে আছে। ভেবেই বাথরুমের দিকে যায় মারিসা। সেখানে গিয়ে দেখতে পায় টাইলসের উপর কালো বালি বা ময়লার মতো, যেমনটা পানির কল বা পাইপ সরানোর কাজ করলে দেখা যায় ঠিক তেমন। এখানে তো পাইনি। আসলে তাহলে পানির ভেতরে ময়লা কি করে বাইরে এলো? সকালেও তো সব ঠিক ছিল, তবে কি কল ঠিক হয়েছে? বলেই মারিসা ঝর্ণার ট্যাপ অন করে, আর কিছু বোঝার আগেই পানিতে ভিজে একাকার হয়ে যায়। তাড়াতাড়ি করে ট্যাপটা অফ করে ও বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে ও পুরো কাক ভিজে হয়ে গেছে। গায়ের ওড়না দিয়ে নিজের শরীর মুছতে মুছতে আর কাপড় ছাড়তে ছাড়তে ও বসার ঘরে আসে, যেখানে আগে থেকেই কেউ দাঁড়িয়েছিল। আর মারিসাকে এভাবে দেখে তার দৃষ্টি যেন সেখানেই স্তব্ধ। ভিজে কাপড় মারিসার গায়ের সাথে জড়িয়ে তার শরীরের প্রতিটি খাস যেন স্পষ্ট হয়ে উঠেছে। চুল বেয়ে পানি গালে আর গলায় পড়ছিল। শ্যাম বর্ণের এক মিষ্টি চেহারায় যেন মায়া ফুটে উঠেছে। ভিজে উঠে চোখের ঘন পাপড়িগুলো যেন শান্ত। সে ওইভাবেই তাকে দেখতে লাগলো। পাশ ঘুরে তাকাতেই মারিসার চোখগুলি বড় করে তাকায় রৌদ্রকে দেখে, যে কিনা ইতিমধ্যে তার দিকে তাকিয়ে আছে। মারিসাকে ওর দিকে তাকাতে দেখেও রৌদ্র নিজের চোখ সরায় না, উল্টো ভিজে শরীরে ওকে আপাত মস্তক স্থির দৃষ্টিতে দেখতে থাকে, যেটা স্পষ্ট মারিসা বুঝতে পেরে সে নিজেও নিজেকে একবার আপাত মস্তক দেখে দ্রুত আবারও পিছন ফিরে দাঁড়ায়। ওকে ঘুরে দাঁড়াতে দেখে রৌদ্র হালকা একটা শুষ্ক ডোক গিলে ধীরভাবে বলে, ট্যাপ ঠিক করা হয়েছে, পানি এসেছে কিনা চেক করে নিও। আমি ওপর থেকে দেখেছি তোমাকে ভিতরে আসতে, তাই বলতে এসছে। এভাবে আকস্মিক ভাবে রৌদ্রের সাথে দেখা হওয়াতে মারিসা ঠিক কি বলবে বুঝতে পারছিল না। হালকা মাথা ঘুরিয়ে দেখে রৌদ্র সেভাবেই দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে। রৌদ্রকে দেখে মনে হচ্ছে কথা না বললেও যাবেও না। এভাবে ভিজে শরীরে ওর সামনে দাঁড়িয়ে থাকতে প্রচন্ড অস্বস্তি হচ্ছিল মারিসার। কিছু না বলে দৌড়ে পালিয়ে যাওয়া যায়, তবে ব্যাপারটা কেমন যেন দেখায়। তাই মারিসা ওর দিকে না তাকিয়ে পিছন ফিরেই কোনো রকমে বলে, ও আচ্ছা হ্যাঁ, পানি এসেছে। বলে অস্বস্তিতে কপাল কুঁচকে নিজের ঠোঁট কামড়ে ধরে। সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে। বলে রৌদ্র উপরে চলে যায়। ওর এই কথায় মারিসা কপাল কুঁচকে ঠিক কি প্রতিক্রিয়া নিজেকে দেবে বুঝতে পারে না। ও দৌড়ে ঘরে যায়, এরপর কাপড় নিয়ে শাওয়ারে, এরপর নিজেকে বলতে থাকে, বাহ বাহ, বলার আগে সব ঠিক করে দিল। মনে ছিল, আমি তো ভেবেছিলাম ভুলেই গেছে। ভাগ্যিস নিজে থেকে সব ঠিক করে দিল। আমার তো আর ওর সাথে কথা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই নেই। যাই হোক, এক লিস্টে আর ওর কাছে যেতে হবে না কোনো প্রয়োজনে। এই স্বস্তির নিঃশ্বাস নেই মারিসা। সন্ধ্যার পর মারিসা আর ঘর থেকে বের হয়নি। মারিসার পরনে টি শার্ট আর ঢুলঢুলে একটা 3/4 ট্রাউজার। গলায় সবসময় একটা লম্বা সাদা রঙের প্যান্ডেন্ট থাকে, আর বাঁ হাতে একটা জল তরঙ্গের ছোট পাথরের চিকন ব্রেসলেট। ভেজা লম্বা ঘন চুলগুলো ছেড়ে একটা কলম ঠোঁটে ঠেকিয়ে বই খুলে অন্যদিকে তাকিয়ে আছে। শর্ট আর মোটামুটি গরনের মারিসাকে যেন একটা কলেজ পড়ুয়া টিনেজ মেয়ে লাগছিল। উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েদের মুখ যেন বড়ই মায়াবী। মারিসা কখনোই এই ধরনের পোশাকে রৌদ্রের সামনাসামনি হয়নি, বিশেষ করে যখন থেকে রৌদ্রের সাথে এই বাড়িতে থাকতে শুরু করেছে। একদম ঘুমানোর আগেও এই পোশাকে ঘুমাতে সব সময় ভাবতো যদি ওর সাথে দেখা হয়ে যায়, তবে এখন যখন ওর সামনাসামনি হওয়ার কোনো সুযোগও নেবে না, তাই আর এতটা ভাবেনি। এমনিতেও খুব একটা ওয়েস্টার্ন মারিসা পরে না বাইরে গেলেও। তবে প্রথমে একবার শখ করে ওয়েস্টার্ন পরে ভার্সিটিতে যাওয়ার সময় রৌদ্র ওকে যেটা চেঞ্জ করতে বলেছিল, এরপর আর কখনো পরা হয়নি। মারিসা
ক্লাসিক্যাল পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তবে বাড়িতে স্বাচ্ছন্দ্য আর আরামের হিসেবে নিজের মতো পোশাক পরতে কে না চায়। ফাইনালের কথা ভেবেই বই খাতা ছড়িয়ে বিছানায় বসে আছে ঠিকই, তবে মনোযোগ যেন রৌদ্র পর্যন্তই সীমাবদ্ধ। বই একটু পড়লে পরক্ষণেই ওর কথা মনে পড়ে। সে প্রথম দিন থেকে কনফেশনের দিন পর্যন্ত সব যেন চোখে ছবির মতো ভেসে উঠছে। তার উপর আজ ওকে ভিজে শরীরে দেখে এভাবে তাকিয়ে থাকা দৃশ্যও যেন বারবার ভেসে উঠছে মারিসার আঁখি দুটিতে। রৌদ্রের সেই চোখ জোড়া, উফ! একটা হতাশাজনক শব্দ করে মারিসা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। ওর ঘর নিচতলাতে, আর বড় জানালা হওয়ায় জানালাকে আশ্রয় করে পেছিয়ে ওঠা পর্তুলিকা গাছের দিকে তাকায় আর কথা বলতে থাকে। সাধারণত অনেকেই নিজের একাকিত্ব কাটাতে পুতুল বা অন্য কিছুর সাথে কথা বলে, তবে বৃক্ষ প্রেমী এবং বই কাতুরে মারিসা সুযোগ পেলেই মনের হতাশা এদের সাথে ভাগ করে নেয়। মানুষের সাথে মানুষ যেভাবে কথা বলে ও সেভাবে বলতে থাকে। অ্যাটলিস্ট হ্যাঁ বা না তো বলতে পারতো। এখন আমি কি করে ওকে আমার মন থেকে শোনাবো? আমি কোনোদিনও কাউকে ভালোবাসিনি, কারোর জন্য আমি ফিল করিনি। আমি নিজের কাছে সব স্বীকার করছি আর পারছি না। খুব খারাপ লাগছে। ওকে দেখলে ওর কাছে ইচ্ছে করছে, কেন জানি মনে হচ্ছে আমি এখানেই সেফ। ইচ্ছে হয় জোর গলায় বলি, কিসের তো রাগ তোমার আমার উপর? পানির ভারে মারিসা চোখে পলক ফেলতেই বুঝতে পারে সে আবারও কাঁদছে। রাত 9:30টার দিকে রৌদ্র বাইরে যাওয়ার জন্য নিচে আসে। বেরিয়ে যাবার জন্য মূল দরজা খুলতেই কিছু একটা ভেবে থামে, এরপর আবার উপরে যায়। এরপর ছোট্ট চিরকুটটা দরজায় আটকে চলে যায় সেখান থেকে। খিদেয় পেট মোচড় দিতে নিজের সাথে কথা শেষ করে মারিসা আবার মাথা ধরেছে। খাবার না খেলে এটা সারবেও না, এটা পুরনো অভ্যেস। তাই মারিসা ঘরের বাইরে আসে। ও জানে এই সময় ও নিচে আসবে না। 2.5 মাস ধরেই দেখছে, কখনো এদিক সেদিক হলেও বেশিরভাগ সময় এমনটাই। তাই নিশ্চিন্তে খাবার খায়। দরজা আগের মতোই লক করে, যেন ও এলে বাইরে থেকে খুলতে পারে। এরপর মারিসা ঘরে যায়। ঘরে ঢুকেই দরজার সামনে দাঁড়িয়ে যায়। কিছু একটা ভেবে দরজার দিকে তাকাতেই দেখে সেখানে ছোট একটি নোট কাগজ আটকানো, যেখানে একটি লাইন লেখা। কয়েক ঘন্টার ব্যবধানে এক আলিশান উঁচু দালানের সামনে এসে সীমান্তের সিলভান রঙের মার্সিডিজ কারটি হাজির হয়। বড় গেটটি খুলে গাড়িটি ভবনের বিশাল কম্পাউন্ড পার করে সোজা পার্কিং লটে পৌঁছায়। সীমান্ত গাড়ি থেকে নেমে গাড়িটাকে ঠিকঠাকভাবে পার্ক করতে বলে এগিয়ে যেতে থাকে। হালকা ল্যাভেন্ডার রঙের সিল্কের শার্টটা ফোল্ড করতে করতে লিফটে উঠে বাটনে 8 সংখ্যা চাপে। লিফটের আয়নার দিকে তাকিয়ে শার্টের কলার ঠিক করতে করতেই লিফট তার গন্তব্যে এসে থামে। লিফট থেকে নেমে অ্যাপার্টমেন্ট নাম্বার 8C সামনে দাঁড়িয়ে সীমান্ত কলিং বেল বাজায়। সীমান্তের ধৈর্য ধরতে হলো না, তার আগেই দরজা খুলে দাঁড়ালো এক সুন্দরী রমণী। সেই রমণী হুট করে ওকে দেখে কিছুটা চমকে যায়, তবে পরক্ষণেই নিজেকে সামলে একগাল হাসে। তারপর বলে, দ্য গ্রেট জেন্টলম্যান সীমান্ত, তুমি এখানে আসবে সেটা তো কেউ বলেনি। মেয়েটির কণ্ঠটা কিছুটা রমরমে ঠেকলো। সীমান্ত মেয়েটির কথার উত্তর না দিয়ে কিছুটা বিরক্তি নিয়ে ওর দিকে তাকালো। তার পরনে ছিল অ্যাশ রঙের একটা শার্ট, হাঁটুর পর্যন্ত, পা দুটো উন্মুক্ত। কালো রঙের চুলে হালকা কালার করা সোনালি চুলগুলো কাঁধের উপর ছড়ানো। শার্টের সামনে 2 থেকে 3টি বোতাম খোলা, যার কারণে বক্ষের কিছুটা অংশ প্রায় উন্মুক্ত এবং দৃশ্যমান। মুহূর্তেই সীমান্ত তার চোখ সরিয়ে ধীর কণ্ঠে শুধালো, এসার কোথায়? মেয়েটি আবারও কিছুটা গমগমে স্বরে বলে। কথাটা শেষ করে এক চোখ টিপে হাসলো মেয়েটি। সীমান্ত কোনো গুরুত্ব না দিয়ে বলে, ভিতরে যেতে দাও জেনাসা। সরি, খেয়াল নেই, এসো এসো ভিতরে এসো। বলেই জ্যানেসা নামের মেয়েটি দরজা ছেড়ে দাঁড়ায়। সীমান্ত রুমে ঢুকলে জ্যানেসা ওর পিছনে ড্রয়িং রুমে আসে। জ্যানেসা ওর পিছনে পিঠের দিকে দাঁড়িয়ে আস্তে করে খুব ন্যাকা স্বরে বলে, কখনো আমাকে একটু সময় দিতে পারো? শুধু স্বামীর সাথে দেখা করতে আসো, আমাকে দেখে এমন ভাব করো মনে হয় আমার এক্সিস্টেন্স নেই। কথাটা শেষ করেই জ্যানেসা এক আঙ্গুল দিয়ে সীমান্তের ঘাট থেকে কাঁধ অব্দি হাত বুলায়। সীমান্ত ওর হেন কাণ্ডে চকিত হয়ে তড়িৎ বেগে নিজের কাঁধ ঝাঁকিয়ে পিছন ফিরে ওর দিকে তাকিয়ে রাগান্বিত হয়ে বলে, হোয়াট দ্য হেল অফ ইউ ডুইং? সব বোঝা, এবার আসো কেন? বলেই সেখানে থেকে ড্রয়িং রুমের বারান্দায় এসে দাঁড়ায়। মেয়েটা কিছুটা হতাশার রাগ মুখে সেখান থেকে যেতে নিলে বেডরুম থেকে কোমরে টাওয়াল পেঁচিয়ে কাঁধে রাখা সাদা রঙের আরেকটি টাওয়াল দিয়ে এক হাতে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে উচ্চতায় একদম সীমান্তের কাছাকাছি লম্বা, একই সাথে ফর্সা সুঠাম দেহের অধিকারী এক সুদর্শন পুরুষ। সে তার গম্ভীর গলায় জেনেসার দিকে তাকিয়ে বলে, কলিং বেলের শব্দ হলো মনে হয়েছে। কে এসেছে যেন? সীমান্ত এসেছে।
জ্যান কপাল কুঁচকে বলে। কথাটা বলেই সাম্য ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়, আর সীমান্ত ও সাম্যের গলা শুনে ঘুরে তাকাতেই দুজনে দেখা হয়। সাম্য সীমান্তকে দেখেই বলে, চ্যাম্প কি অবস্থা? বলে এগিয়ে গিয়ে সীমান্তর সাথে একগাল বাঁকা হেসে জোর হাতে হাই ফাইভ করে। আমি ঠিক আছি, শুধু তোর সোকান গার্লফ্রেন্ডকে আমার থেকে দূরে থাকতে বলে দিস। সীমান্ত এগিয়ে এসে বলে। সীমান্ত কোনো কিছু না ভেবে সরাসরি একবার জ্যানের দিকে তাকিয়ে ওর সামনেই সাম্যকে কথাটি বলে। সাম্য ব্যাপারটাকে খুব একটা পাত্তা না দিয়ে জ্যানেসাকে বলে, জেন, আমি তোমার সাথে পরে দেখা করছি, ক্যান ইউ গো নাও? জ্যান ঠোঁট বাঁকিয়ে মুখ ভার করে সেখান থেকে ঘরে যায়। সীমান্ত বলে, তোর কি অবস্থা সেটা বল।